আমি শুধু একটা কারণে আসছি, সে জামাত ইসলামকে অন্তর উজাড় করে ধন্যবাদ দেওয়ার জন্য। একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে, সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না, কোন কোন কাজের জন্য হয়। এই কোন কোন কাজটা হলো যে জুলাই বিপ্লবের পরে যেটা আমরা সবাই চাচ্ছি, এখনো চাচ্ছে, যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন, শহীদদের একটা এনসাইক্লোপিডিয়া করেন, শহীদদের একটা কোষ করেন, শহীদ কোষ, জুলাই বিপ্লব শহীদ কোষ। বুঝই শরৎচন্দ্রের বিখ্যাত বই শ্রীকান্তের একটা গল্প আছে যে বাঘ ঢুকেছে বাড়িতে, সবাই বলতেছে সরকি লাও, বন্দুক লাও। এখন লেখক বলতেছে যে লাও তো বটে, কিন্তু বাঘটা তো উঠানের মাঝখানে বসে, ঘরেতে বেরোবো কেমনি? আমাদের অবস্থা হচ্ছে সেই লাউ তো বটে কিন্তু কেউ আনে না, সবাই খালি বাণী দেন। জামাতে ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করে ছেড়েছে। আমার অন্তঃস্থল থেকে, জাতির তরফ থেকে, সকল শহীদদের পক্ষ থেকে, এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনায় আমি তাদেরকে আমার অভিনন্দন, অভিবাদন জানাচ্ছি। 71 সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্র্যাজেডি হলো যে সবকিছু হয়েছে, কয়েকটা জিনিস হয় নাই। কি হয় নাই? সবচেয়ে যেটা বড়, শেখ মুজিব তো বলেই খালাস 30 লক্ষ মারা গেছে। তো ঠিক আছে, আপনার কথাই ধরলাম 30 লক্ষই মারা গেছে, তো হিসাবটা দিতে হবে না? একটা তালিকা করতে হবে না? বা দেশ স্বাধীন হয়েছে আজকে 53-54 বছর, আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোন পূর্ণাঙ্গ তালিকা, পূর্ণাঙ্গ কেন, কোনো তালিকাই নেই। এই লজ্জা, এই ঘৃণা কাকে জানাবো? এ দায়িত্ব তো সকলের, কেউ এই উদ্যোগটা নেননি। আসাদুল্লাহ সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল, আমার এটা সেল করে দেওয়া হলো, উনি তখন ডেপুটি সেক্রেটারি, বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম। জেলা প্রশাসক, এসডিও, সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো। 2 মাস পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, বলে যে তুই কি কদ্দূর গেল? বলে যে কাজ তো প্রায় শেষ। বলে তালিকায় কত পাইছিস? আমি যেটা পাইছি সেটা তো বলতে ভয় লাগতেছে। মানে নির্ভয়ে বল, আমি তো পাইছি মাত্র 22,000, এ তো পাইনি। তোমার তাহলে বাদ দে, এদের দরকার নেই আর। এই যে বাদ দেওয়া হলো, অর্থাৎ তার 30 লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোন ইতিহাস পাইনি। পুরোটাই চাপা গল্প। স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায়, বিভিন্ন জনে লিখেছেন, সেটা প্রত্যেকেই তো নিজেকে বীর হিসেবে জাহির করেছেন। মানে নিজেকে করিতে গৌরব দান, তারা প্রকারান্তরে নিজেকে শুধু করেছেন অপমান। এই অপমানের জ্বালা বাংলাদেশে 53 বছর ধরে আমরা ভুগছি। মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রণীত হয় নাই। 52 ভাষা আন্দোলন, বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে। ভাষা আন্দোলনকে বেস করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদের সংখ্যা বলতে পারবে না কেউ। সবাই বলা হয় যে রফিক, শফিক, বরকত, সালাম, জব্বার, তো তারপরে আর বলতে পারে না। এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন, প্রতি সময়, মুহূর্তে মুহূর্তে উচ্চারণ করা হয়, অথচ প্রকৃত শহীদদের তালিকা কেউ প্রণয়ন করলো না। এই দুঃখ কাকে জানাবো? এরকম একটা ভয় 90-এর আন্দোলনও হয়েছে, 90-এর শহীদদেরও কোনো তালিকা তুলিকে কিচ্ছু নাই কোথাও। 7ই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন, যারা মারা গেছিলেন, কোনো তালিকা নাই। শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধে কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে। যারা টাওয়ার হ্যামলেটসে গেছেন, লন্ডনে টাওয়ার হ্যামলেটসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামলেটস মিউজিয়ামে। আমাদের নাই। আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি চোয়াল থেকে, চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য। অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায়, এত বড় ভুল আমরা করতাম না। যাই হোক, এইবারের আন্দোলনেও আজকে 5-6 মাস হয়ে গেছে, শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে, কাজটা কেউ করেনি। এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ। আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে। এই শহীদগুলো অন্তপক্ষে কখনো হারিয়ে যাবে না। আমি যতটুকু শুনলাম আমার বুলুল ভাইয়ের কাছে, যে পর্যন্ত প্রায়
700-এর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে, কিভাবে তারা শহীদ হয়েছে, তাদের পরিচয় কি, তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি, এইরকম ভাবে 713 জনের মতো বললেন। 713 জন, চারটিখানি কথা না, এবং এটা চলমান প্রক্রিয়া, আরো আসবে। এই পর্যন্ত 10 খণ্ড বেরিয়েছে। কত পৃষ্ঠা? 2500 পৃষ্ঠার 10 খণ্ড বেরিয়েছে। আমার ধারণা এটা আরো 10 খণ্ড হবে। এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি, নীরবে নিঃশব্দে এভাবেই দেশপ্রেমিকরা, দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে, জাতির জন্য কাজটা করে যায়। তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়োনিয়ারের ভূমিকা পালন করেছে, পথপ্রদর্শক, রাহবার। এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আজকে এখানে আসার পরে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছিলাম, শহীদদের পিতাদের কথা শুনছিলাম, সেই সাথে আন্দোলনের সেই সময়ের কথাগুলো আমার স্মরণ হচ্ছিল। আমরা যখন আন্দোলন ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, একে একে শহীদদের সংবাদ প্রতিদিন আমাদেরকে সে সময় আমরা পাচ্ছিলাম। আহতদের সারিগুলো অনেক লম্বা হচ্ছিল। আমরা এখানে আমাদের সাদেক কায়েম রয়েছেন, এই আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী, আমার সহযোগী। সে সময় আমরা যখন বসতাম, আমরা ভাবতাম এভাবে শহীদদের সারিগুলো আর কত লম্বা হবে, আমরা এই আন্দোলনকে আর কতদিন চালিয়ে নিতে পারবো, কতটুকুই বা আমাদের সামর্থ্য আছে। তখন একবার মনে হতো যে আন্দোলন থেকে আমরা পিছিয়ে যাই। যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো, শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠত। শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি এই আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না কোনোদিন। সে সময় আহতদের সে সারিগুলো আমাদের সামনে এসে বলতো এই আহত পঙ্গুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে ভিকটিম হয়ে সমাজে থাকতে হবে। তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম। আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম। বদর যুদ্ধে উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ, আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায়, আজকে যদি কাফেররা বিজয় হয়ে যায়, তাহলে তোমার দিনকে প্রচার করার জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না। আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম। এবং আমাদের অনেক ভাইয়েরা ছিল সারাদিন কিছু খায় নাই, রাত 12টা বাজে যখন জিজ্ঞেস করতাম যে ভাই আজকে কি কিছু খেয়েছেন, তিনি যে খায়নি সে খাওয়ার কথাটাই তিনি ভুলে যেতেন। রাত 3টা বাজে ওনাকে মেসেজ করতেন, ভাই এখন আমাদের এইটা করণীয়, আমাদেরকে এই কাজটা করা দরকার। বলতাম ভাই আপনি কি ঘুমাবেন না? বলতে ভাই ঘুম তো আসে না, কোনোভাবে ঘুমের কথা চিন্তা মাথায় আসতে পারে না। আজকে সেই ত্যাগ, সেই কোরবানি, সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি। আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব, কার কাছে বিচার চাইব। আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন, সবিনয় অনুরোধ করব, আপনাদের কোনো কথা, কোনো কাজে যদি জুলাই বিপ্লবের স্পিরিট বিনষ্ট হয়, তাহলে আগামী দিনে আপনাদেরকেও ছাত্র জনতা কাঠগড়ায় দাঁড় করাবে। এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন, বাংলাদেশকে পরিচালনা করছেন, তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই, এই চেয়ারগুলো সাধারণ কোনো কার্পেটের উপরে বসে নাই, কোনো ফ্লোরের উপরে বসে নাই, শহীদদের রক্তের স্তূপের বসে আছেন আপনারা। যারা বিচার করতে পারবেন না, যদি অপারগতা প্রকাশ করেন, তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখনই সেই চেয়ারগুলো থেকে নেমে যান। কিন্তু এই চেয়ারগুলোতে বসে ফ্যাসিবাদকে পুনর্বাসন করবেন, এটা আমরা কখনো মেনে নিব না। আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি। আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে করতাম আজকে দিনটাই আমাদের জন্য শেষ রাত। যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা, এই নিয়ত করে বের হতাম, আজকে দিনটাই হয়তো বাসায় বের হওয়ার আমার জন্য শেষ দিন। তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান? আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি, শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে। এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল, যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছেন, এই শহীদের রক্তগুলোকে, শহীদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন। ছাত্র জনতা আমরা সকলে আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না। এই প্রজন্মের ফ্যাসিস্ট হাসিনার যে পরিণতি ঘটিয়েছে, আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে ইনশাআল্লাহ।
আমি শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। আবার পাশাপাশি এই আশাবাদ এবং স্বপ্ন প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা বেঁচে থাকতে শহীদের যে চাওয়া পাওয়া, শহীদের যে স্পিরিট, ইনশাল্লাহ সেটা বাংলার জমিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের, প্রত্যেক গণহত্যার বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাআল্লাহ। সেই সাথে যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে, আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন থেকে 200 বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস। 200 বছর পরে বাংলার যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাতে ইসলাম। যে কাজ অন্যরা কেউ করে নাই, সেই কাজ আজকে জামাত ইসলামী করেছে। আজকে শহীদের যে স্মৃতি, সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের, অন্য বড় দলের। তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের, কিন্তু সেই কাজটা তারা করে নাই। শুধু তাই না, বাংলাদেশে যদি অসাম্প্রদায়িকতার নামে, সেকুলারিজমের নামে বহু ভণ্ডামি দেখেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল, সেটা তারা প্রমাণ করেছে। শুধু আজকে না, অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে। তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাদেরকে সেই ব্যবস্থা করেছে। আজকে আমাদের এই দেশে রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না। বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে। প্রচলিত ধারার যে রাজনীতি, সেই রাজনীতি মানুষ এখন চায় না। এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে, এই দেশের আলেম ওলেমাদের দ্বারা, ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক, সেইটা চায়। এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। রাজনৈতিক ক্ষমতা না, তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে। ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না, সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে। এবং এই দেশ, স্বামী প্রণবানন্দ বলছে যে এটা হচ্ছে নীতি, আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ। আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক, এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক, তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে। আমরা জামাত ইসলামের আগে 2 জন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে, কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই। আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর, সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আরো 2টা চোর থাক, অসৎ লোক থাক, কারণ তার চুরি করার জিনিস যেন চুরি না হয়ে যায়। তো সেই কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ চায় যে একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারা এই দেশ পরিচালিত হবে, সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি। ধন্যবাদ। আজকে যেই কাজটা এখানে হতে যাচ্ছে, এটা একটি রাষ্ট্রীয় কাজ, সরকারের করার কথা ছিল, করার দায়িত্ব তুলে নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। 5ই আগস্ট শেখ হাসিনা, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ যখন আতঙ্কে ছিল, নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলাম, যেটা রাষ্ট্রের করার কথা ছিল। তার পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামী। এটিও একটি রাষ্ট্রীয় কাজ। ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শাহবাগের মতো জায়গায় একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টের শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করলো। আমার দেখার সৌভাগ্য হয়েছিল। দায়িত্ব তুলে নিয়েছিল জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের, সরকারের। আমার আজ বলতে দ্বিধা নাই, যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাতে ইসলামকে দায়িত্ব দেওয়া হতো,
এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই 6 মাসের মধ্যে বিচার করে দেখিয়ে দিত। অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আগাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলার মাটিতে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। বাংলার মাটিতে ওই ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন আর মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ। শহীদদের রক্তের কসম, শহীদ পরিবারদের অশ্রুর দাগ এখনো শুকায় নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। বৈষম্যহীন আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে, সেই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাধ নীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পলায়নের 6 মাস পূর্তি। পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন। আপনাদের বলে যেতে চাই, চোখ কান নাক সব খোলা রাখবেন। ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের শহীদদেরকে নিয়ে শহীদ স্মারক উন্মোচন অনুষ্ঠান উপস্থিত, আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত, 24-এর ছাত্র জনতা অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল জনশক্তির এখানে যুক্ত ছিল। এর পাশাপাশি এদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক, আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান। আমাদের 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আজকে অনেকে মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করছে, বিভিন্নভাবে বিভাজন করার চেষ্টা করছে। আমি আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ়ভাবে ঘোষণা করছি, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা, আমাদের গাজীরা। আমাদের শহীদ এবং গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, আজকে যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, তাদেরকে নিয়ে যেভাবে সর্ব জায়গায় গৌরব করার কথা ছিল, আজকে আমরা তা করতে ব্যর্থ হয়েছি। আজকে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছি দেশের প্রতিটি শহীদদের পরিবারের কাছে কাছে গিয়ে ওনাদের জায়গা থেকে সীমিত সামর্থ্যের সবটুকু দিয়ে ওনারা সহযোগিতা করার চেষ্টা করেছে। এবং 24-এর ছাত্র জনতা অভ্যুত্থান যখন চলছিল, প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয়, সেই তালিকাটা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রকাশ করা হয়। 26 জুলাই স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আমরা প্রথম শহীদদের তালিকা প্রকাশ করি। প্রিয় উপস্থিতি, জামাত ইসলামী আজকে যে উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগটা আমরা বিশ্বাস করি রাষ্ট্র থেকে নেওয়া দরকার ছিল। কিন্তু আজকে 6 মাস যাওয়ার পরও রাষ্ট্র থেকে শহীদদেরকে নিয়ে দৃশ্যমান কোনো কাজ আমরা দেখতে পাইনি। পাশাপাশি বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের থেকে যে পরিমাণ শহীদদেরকে নিয়ে কাজ করা দরকার ছিল, সে জায়গায় আমরা দৃশ্যমান কাজ দেখতে পাচ্ছি না। আমি সবাইকে আহ্বান করব, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর, তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ বাংলাদেশ পেয়েছি। তাদেরকে নিয়ে আমরা যেন ক্রেডিটবাজি না করি, আমরা যেন তাদেরকে
সর্বোচ্চ সম্মাননা দিই। রাষ্ট্রের জায়গা থেকে আমাদের শহীদদেরকে যেন সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়, এবং আমাদের যারা আহত আছে, আমাদের যারা গাজী ভাইরা আছে, তাদের জন্য যথাযথ দায়িত্ব নেওয়া হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদদের যেই রেখে যাওয়া অসমাপ্ত কাজ আছে, সেই অসমাপ্ত কাজ যেন আমরা আঞ্জাম দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।